সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব রাজেশ বসুর লেখা অ্যাডভেঞ্চার রহস্য প্রফেসর রাবিনের গুপ্ত সমাধি এর দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্বে আমরা দেখেছি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে জানা গেল জার্মানির নামী গবেষক অধ্যাপক গ্রেগ রাইনহার্ট কল্পবিজ্ঞান নির্ভর একটি উপন্যাস লিখেছেন। কিউআর কোডে দেওয়া তার প্রথম 20 পাতা পড়তেই পরিষ্কার হলো বইয়ের কাহিনী চুরি করা হয়েছে বরেন আচার্য নামে এক বাঙালি বিজ্ঞানীর লেখা বই থেকে। ব্যাপারটা ধরতে পেরে বরেন আচার্যর নাতি পাড়ি দিলেন সেই বিজ্ঞানীর বাড়ি, জার্মানির ভার্নেমুন্ডে। সেখানেই যেন বিপদ ওত পেতেছিল। রাইনহার্টকে হত্যা করার জালে জড়িয়ে পড়লেন বাঙালি বিজ্ঞানী এবং তার বন্ধু মার্ক। তারপরে কি হলো জানতে হলে শুনতে হবে আজকের দ্বিতীয় পর্ব। আর যদি ভালো লাগে এই উপন্যাসটি তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সাহিত্যপ্রেমী বন্ধুদেরকে নতুন নতুন নানা স্বাদের গল্প এবং উপন্যাস উপহার দেওয়ার জন্যই আমার এই চ্যানেল। আর এরকম আরও সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি দ্বিতীয় পর্ব। রস্তক থেকে পোসেন বা পোজনান 500 কিলোমিটার দূর। যাতায়াতের সমস্যা নেই, রেন্টাল কার তো আছেই, তাতে অবশ্য ভালো খরচ। আমরা তাও ঠিক করেছিলাম একটা গাড়িই ভাড়া নেব। আমাদের দুজনেরই জার্মান ড্রাইভিং লাইসেন্স আছে। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় জার্মানির লাইসেন্স সে দেশেও বৈধ। মুশকিলটা ছিল অস্কারের অনুচরদের নজর এড়িয়ে গাড়িটা নেওয়া। দেখছি হোটেল থেকে বেরোলেই কিভাবে খবর চলে যায় অস্কারের কাছে। খুব সম্ভবত রিসেপশন ডেস্ক থেকেই খবর যায়। আর এই হোটেলে ডেস্ক এড়িয়ে বেরোনোর উপায় নেই। বিল্ডিংয়ের বাইরে কাউকে রাখা হয়েছে 24 ঘন্টা নজরদারির জন্য। রাস্তার ঠিক ওপারে পরপর 2টো হস্টেল আছে, আমাদের হোটেলের একদম মুখোমুখি। সেখানেই হয়তো কাউকে রেখেছে অস্কার। আমরা বেরোনো মাত্রই খবর পৌঁছে যাচ্ছে। পোজনান অভিযানটা গোপন রাখলে ভালো ছিল। আমরা তাই মোটামুটি একটা ফন্দি বের করেছিলাম, নজরদারি এড়িয়েই বেরোবো। হলো না, কারণ ঠিক সকাল 7:30টায় রুমের টেলিফোন বেজে উঠল। রিসেপশন থেকে বলল কল আছে বাইরের, ফরওয়ার্ড করে দিচ্ছি। আমিই ধরলাম। ওপারে অস্কারের গলা। দুঃখিত, ঘুম ভাঙিয়ে দিলাম, একটা খবর আছে। প্রফেসর সুস্থ হয়েছেন একটু, তোমরা দেখা করতে চেয়েছিলে, তাই ফোন করলাম। 10টা নাগাদ রস্তক জুয়ের মেন গেটে থেকো, আমার লোক নিয়ে আসবে। বলতে যাচ্ছিলাম কারো আসার দরকার নেই, ঠিকানাটা দাও, আমরা নিজেরাই যেতে পারি। কিন্তু অস্কার আগেই লাইন কেটে দিয়েছে। আমাদের পোজনান অভিযান মুলতবি রাখতে হলো। রাইনহার্টের সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি, যদিও সেটাও হলো না। 10টা থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম রস্তক চিড়িয়াখানার গেটে। 120 বছরের প্রাচীন চিড়িয়াখানা। বিশ্বযুদ্ধের সময় রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছিল, ফের পুনরুদ্ধার করা হয়েছে। অনেক বিরল প্রাণীর মধ্যে এই জুয়ে পোলার বেয়ার বা মেরু ভল্লুকও আছে। সকাল 9টাতেই খুলে যায়। এতক্ষণে অন্তত মরু ভল্লুক দর্শন করে আসতে পারতাম। মার্ক বলল, এর চেয়ে অন্ধকার অস্কারকে ফোন করলে ভালো হতো। জানুক না আমাদের মোবাইল নম্বর, যত কল করবে তত ভালো। আমরা যদি অপরাধী হই তাহলে এত যোগাযোগই বা রাখছে কেন? ওর ফোন নাম্বার জানো তুমি? ওকে কখনো ফোন করিনি আমরা। হোটেলের সঙ্গে এত খাতির, ওদের থেকেই পেতে পারি। আমি বললাম, একটা কাজ করলে হয় না, চলো সোজা রাইনহার্টের বাংলোর দিকে যাই। অস্কারের উপরেই যদি আমরা পাল্টা নজর রাখি, রাইনহার্ট কোথায় আছে জানা যেতে পারে। মার্ক বলল, ভালো আইডিয়া, কিন্তু পায়ে হেঁটে কি সেটা হবে? একটা কিছু বাহন চাই। বাইসাইকেল চলতে পারে, কিন্তু অস্কার গাড়ি চেপে বেরোলে পিছু নেওয়া মুশকিল। গাড়ি ভাড়া নিতে হবে। আমার হঠাৎ মনে হলো রাইনহার্টকেই তো ফোন করলে হয়। সে যদি ধরে তাহলে তো কথাই নেই। রাইনহার্টের নম্বরটা অন্তত মনে আছে আমাদের।
তাছাড়া লেখাও আছে নোটবুকে। মার্ক বলল, ভালো আইডিয়া, কিন্তু তোমার মোবাইল যদি অস্কারের কাছে থাকে? শেষে ভেবেচিন্তে একটা রেস্তোরাঁ থেকে ফোন করলাম রাইনহার্টকে। কপাল ভালো, রাইনহার্টই ধরল। কতটা সুস্থ বা অসুস্থ বুঝলাম না, তবে একটু ধীরে ধীরে জিজ্ঞেস করল, কে আমি? বললাম, আপনি প্রফেসর গ্রেগ রাইনহার্ট বলছেন তো? ব্রেন ম্যাজিক বইটা লিখেছেন? হ্যাঁ বললেও একটু যেন সন্দিগ্ধ রাইনহার্ট। গলাটা যতটা সম্ভব পাল্টে কথা বলছি। আসলে আপনার বইটা পড়ে এত ভালো লাগলো, যদি একবার দেখা করতেন, একটা অটোগ্রাফ নিতাম বইয়ে। তুমি ভাস্কর বলছো না? কপাল খারাপ, কিংবা রাইনহার্টের তুখর স্মৃতিশক্তি, কিংবা আমার অজার্মান উচ্চারণে জার্মানে কথা না বললেই ভালো হতো। ধরে ফেলল রাইনহার্ট। অস্বীকার করলাম না। হ্যাঁ আমি। আবার সেই বই নিয়ে নাটক শুরু করেছ? এখনও তোমাদের নামে আমি পুলিশে রিপোর্ট করিনি, এবার কিন্তু সত্যিই করব। দেখো রাইনহার্ট, তুমি যা ভাবছো তা নয়। অস্কার তোমাকে ভুল বোঝাচ্ছে। আমার হাত থেকে ফোন নিয়ে বলল মার্ক। যদিও দেখলাম সেভাবে কিছু বলতেই পারল না। রাইনহার্টই একতরফা কথা বলে গেল। হোপলেস। মিনিট কয়েক শুনে লাইন কেটে দিয়ে বলল মার্ক, ফোন করে তো আরও মুশকিল হলো। অস্কারের বিরুদ্ধে একটা কথাও শুনবে না। বলছে ওর বই প্রকাশের খবর দেখা থেকেই পিছনে পড়েছ তুমি। গুপ্তধন যে নেই সে কথা নাকি অনেকবার বুঝিয়েছিল আমাদের, তাও আমরা ওর বাড়িতে ঢুকে এইসব কাণ্ড করে এসেছি। নিহাত অস্কার সময় মতো এসে গিয়েছিল বলে প্রাণটা বেঁচেছে। আরও বলল ওইসব গুপ্তধনের উপর লোভ নেই ওর, আমরা যা খুশি করতে পারি। তবে ফের কোনো ঝামেলা করলে যার পরনায় বিপদে পড়ব। কি বুঝলে? ঠিক বুঝতে পারছি না। হয় অস্কার ফ্রিকের উপর তাঁর অটল বিশ্বাস, নয়তো অস্কারই ওকে ভয় দেখিয়ে এসব বলাচ্ছে। অধৈর্য হয়ে আমরা যে কোনো ফোন করতে পারি অস্কার হয়তো বুঝেছিল। বললাম আমি। মার্ক বলল, জানি না কি, তবে একটা বিষয়ে নিশ্চিন্ত হওয়া গেল, রাইনহার্ট সুস্থই আছে। খুব সম্ভবত আমাদের পিছনে অস্কারের দলবল আর পড়েও থাকবে না, সেজন্যেই কেউ আসেনি। জানি না কি। ট্রাম ধরে ফিরে আসি আমরা। রস্তক স্টেশনে গিয়ে টিকিট বুক করি। সেই টিকিটেই ট্রেনে চেপেছি। জার্মানির বিখ্যাত রেলওয়েজ ডয়েসে বানে। দুপুর প্রায় 1টা এখন। আজকে অক্টোবরের 10, শনিবার। মিনিট 40 হলো ট্রেন ছেড়েছে। বার্লিন হয়ে পোজনান পৌঁছব সন্ধে 6টায়। ইউরোপ, আমেরিকা বা চীন জাপানের রেলগাড়ি পরিষেবা নিয়ে বলার কিছু নেই। এত উন্নত মানের এবং এতই নিয়ম শৃঙ্খলায় বাঁধা যে নিজের দেশের সঙ্গে তুলনা এসেই যায়। তেমনই সুশৃঙ্খল এখানকার লোকজন। অকারণ চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, থুতু ফেলা, ট্রেনের অঙ্গসজ্জা বা জিনিসপত্র নষ্ট করা, কোনো রকম অসভ্যতা বা অনাগরিক সুলভ আচরণ দেখাই যায় না। আসল কথা বলি, গতকাল অনেক রাত পর্যন্ত জেগে জিউইশ জিনিওলজির একটা ওয়েবসাইটে মোট 3 জন পসনারের সন্ধান পাই। এরা সকলেই পোজনান বা জার্মান পোসেনে থাকে। এর মধ্যে একজনের নাম অ্যাডাম পসনার, কিন্তু বংশলতিকা বলছে তার জন্ম 1896। মৃত্যুর সময় বা স্থান উল্লেখ নেই, কেবল নেটিভ প্লেস লুবন, পোজনান। পরিবার বলতে একটি মেয়ে লিয়া পসনারের উল্লেখ রয়েছে। সেও শুধু জন্মসাল 1936, মানে এখন তার 84 বছর বয়স। এই মুহূর্তে সে কোথায় আছে বা জীবিতই কিনা কে জানে। ওয়েবসাইটটি আবার ইসরায়েলের। ইমেলে অনুরোধ জানিয়েছি যদি কোনো তথ্য জানাতে পারে। মার্কের ইচ্ছে বাকি পসনারদেরও খুঁজে বের করবে। কোথাও না কোথাও থেকে তো সূত্র একটা মিলবেই। সে খুব উৎসাহী এখন। বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছে। একটা কথা বলা হয়নি,
আমার সঙ্গে একজন যে এসে আলাপ করল। বছর 30-এর, বেঁটে খাটো, পাতলা চেহারের একজন জার্মান মহিলা। কাঁধ অবধি কালো লম্বা রেশমি চুল, চোখের মণি নীল নয়, কালো, সঙ্গে গলায় ঝোলানো পেশাদার ক্যামেরা। কোথায় যেন দেখেছি একে, মনে করতে পারছি না। কোভিড অতিমারির জন্য স্বাস্থ্যবিধি মেনে টিকিট দেওয়া হয়েছে, ফলত একেবারে পাশাপাশি কেউ নেই আমরা। এখানে সিঙ্গল প্যাসেঞ্জার হলে তাকে স্বয়ংক্রিয়ভাবেই উইন্ডো সিট দেওয়া হয়। মার্ক আর আমি একই সারিতে কামরার দুদিকে দুটো জানলার ধারে বসেছি। ভদ্রমহিলা বসেছেন আমার পিছনের সারি বাদ দিয়ে পরের উইন্ডো সিটে। লাঞ্চের সময় ট্রেনের ডাইনিং কারে ভদ্রমহিলা হঠাৎ জিজ্ঞেস করলো আমি ভারতীয় কিনা। নিজে থেকেই জানালো সে জার্মান নাগরিক হলেও তার মা চীনা। একটার সময় আমাদের বোলপুরের শান্তিনিকেতনের চীনা ভবনেও কাজ করেছে সে। সুতরাং কিছু কথাবার্তা বিনিময় হলোই। ক্রিস্টা নাম ভদ্রমহিলার। পোজনানেই যাচ্ছে। রস্তকে জুনিয়র স্কুলে ইংরেজি পড়ায়, সঙ্গে ফ্রিল্যান্স ফটোগ্রাফি। পোজনান যাচ্ছে এক বন্ধুর কাছে। সেখানে করোনা অতিমারির কেমন প্রভাব পড়েছে সে নিয়ে কিছু ফটো তোলারও ইচ্ছে। আমরা কোথায় যাচ্ছি জিজ্ঞেস করায় বললাম বিশ্ববিদ্যালয়ে পড়াই টড়াই, নিছক ছুটি কাটাতে বেরিয়েছি। ক্রিস্টা বলল বাহ ভালো তো, পোল্যান্ড বেড়াতে সবাই তো ওয়ার্স বা ক্র্যাকও যায়, আউসভিটজ বিরকানাও গিয়ে নাৎসি কুকীর্তি দেখে। উত্তরে কথা না বাড়িয়ে হাসলাম একটু। ক্রিস্টা মার্কের সঙ্গেও কথা বলতে চাইছিল। মার্ক কানে ঠিক শুনতে পায় না বুঝে এড়িয়ে গেল। বার্লিন আসার সময় হয়ে যাচ্ছিল। এখানে প্ল্যাটফর্ম বদল আছে। শুভেচ্ছা বিনিময় করে উঠে পড়লাম। যদিও ট্রেন বদলের পর ক্রিস্টার সঙ্গে আবার দেখা। একই কোচে সিট পেয়েছি 2-3 জনই। তবে এবার ও আর আমরা কোচের দুই প্রান্তে। মোবাইলে পোজনান নিয়ে কিছু তথ্য সেভ করেছি, তাই পড়তে পড়তে জেপিন পৌঁছে গেলাম কখন। জেপিন মানে পোল্যান্ডে ঢুকে পড়েছি আমরা। এখানে আর একবার প্ল্যাটফর্ম বদল করতে হবে। ঘড়িতে 5টা বেজে গিয়েছে। ট্রেনে ওঠার পর একজন পুলিশ ইন্সপেক্টর এসে টহল দিয়ে গেল। অন্য দেশে ঢুকেছি, ভাবলাম ভিসা পাসপোর্ট দেখতে চাইবে। কিছুই চাইল না। জার্মানির মতো পোল্যান্ডও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। একই সেনগেক ভিসা এইসব দেশের জন্যই বৈধ। 6:30টার মধ্যে পৌঁছে গেলাম পোজনানে। স্টেশনের নাম পোজনানে গোভনে। বিশাল ঝকঝকে আধুনিক স্টেশন। শহরটাও যে এরকম জমকালো হবে বুঝতেই পারছি। পোজনানের মূলত দুটো ভাগ। শহরের মধ্যে দিয়ে বইছে ওয়ার্তা নদী। এই নদী পোজনানকে দুটো ভাগ করেছে। দক্ষিণে নিউ টাউন বা নোভে মিয়াস্তো, আর বামে হলো ওল্ড টাউন বা স্তারে মিয়াস্তো। আমরা আগে থেকে ঠিক করে এসেছি ওল্ড টাউনে থাকব। স্টেশনের বাইরে এসে ট্যাক্সি নিয়ে নির্দিষ্ট হোটেলে এসে চেকিং করে রুমে যেতে পা বাড়িয়েছি, দেখি ক্রিস্টা এসে ঢুকলো। আমরা না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। সেই ডাকলো, আরে তোমরাও এই হোটেলে উঠেছো? আগে জানলে স্টেশন থেকে একসঙ্গে আসতাম। পোজনানের ওল্ড মার্কেট স্কোয়ারে একটি রেস্তোরাঁয় বসেছি পেটে কিছু দিতে। সন্ধে 6টা এখন। অন্ধকার নেমে গিয়েছে। এই অঞ্চল পোজনানের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। চারদিকে রেনেসাঁ যুগের বড় বড় স্থাপত্য। আসলে পোজনান 1000 বছরের প্রাচীন শহর। একটা সময় রাজধানীও ছিল দেশের। এদেশের ইতিহাস বড়ই রক্তক্ষয়ী সংগ্রামের। 1939 থেকে 1945 সাল পর্যন্ত হিটলারের নাৎসি বাহিনীর দখলে ছিল পোল্যান্ড। কত লক্ষ পুলিশ, ইহুদি বা স্লাভ গোষ্ঠীর মানুষ যে নাৎসিদের নৃশংস অত্যাচারে প্রাণ হারিয়েছে সে কথা স্মরণ না করাই ভালো। মানুষের সভ্যতার ইতিহাসে দগদগে ঘা হয়ে রয়েছে তা। সুখের কথা, সেই হাহাকারপূর্ণ ভগ্নস্তূপ থেকে ফের নিজস্ব সৌকর্য সংস্কৃতির পুনরুদ্ধার করে গড়ে উঠেছে নতুন পোল্যান্ড। যাই হোক,
আসল কথা হলো এখনো পর্যন্ত আমাদের পোজনান অভিযান সেভাবে ফলপ্রসূ হয়নি। সারাটা দিন প্রচুর ঘুরেছি। ইহুদি সমাজের একটা খুব ভালো দিক হচ্ছে নিজেদের ইতিহাস বা সংস্কৃতি নিয়ে এরা খুবই সচেতন, রক্ষণাবেক্ষণও করে অত্যাধুনিক উপায়ে। সেজন্যেই অ্যাডাম পসনার বা তার মেয়ে লিয়া পসনার নাম দুটো পাওয়া গিয়েছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজি, জিজ্ঞাসাবাদ, পোজনান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থারে গিয়ে নিজেদের গবেষক অধ্যাপক পরিচয় দেখিয়েও লিয়া পসনারের সঙ্গে ইন পার্সন কীভাবে দেখা করা যায় তার হদিশ পায়নি এখনও। ইসরায়েলে সেই ওয়েবসাইটে লেখা ইমেলের উত্তর এসেছে অবশ্য। তারা জানাচ্ছে যিনি ওই তথ্যগুলো সংগ্রহ করে দিয়েছিলেন বছর 3 আগে ইহলোক ছেড়ে চলে গিয়েছেন। তথ্য সংক্রান্ত কাগজপত্র সব তিনি নিজের কাছেই রেখেছেন। যদি তার পরিবারের কেউ তাদের সঙ্গে তা শেয়ার করেন এবং তাতে অতিরিক্ত কিছু জানা যায় তবে তা তাঁরা জানিয়ে দেবেন। শেষে মার্ক বলল, প্রাইভেট গাইডের সাহায্য নিলে হয় না? বয়স্ক কোনো গাইড? অনেক সময় এরা দলিল দস্তাবেজের বাইরেও অনেক খবর রাখে। তাই করলাম। গুগল সার্চ করে কয়েকজনের নাম পাওয়া গেল। দিন প্রতি এক একজনের এক এক রকম পারিশ্রমিক। কী করব ভাবছি। আমাদের টেবিলে যে ভদ্রমহিলা খাবার দিচ্ছিলেন তিনি ভাঙা ইংরেজিতে বললেন, আমি মারিয়া, আপনাদের যদি নলেজেবল কোনো গাইডের দরকার হয় আমি একজনের ফোন নম্বর দিতে পারি। বরিস তার্স্কি, অনেক কিছুর খবর রাখে। শুধু পোজনান না, পুরো পোল্যান্ডটাই ও নখদর্পণে। তবে কি না ওকে রাজি করাতে হবে, কারণ ইদানিং নিজেই এই বয়সে ইউটিউবে ট্রাভেল চ্যানেল খুলবে বলে খুব খাটছে। আমাদের মুখে পসনার নামটা শুনছি বারবার, বরিসের মুখেও যেন 2-1বার শুনেছি, তাই বললাম। বলা বাহুল্য এই মুহূর্তে এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না। মারিয়াকে অনেক ধন্যবাদ জানিয়ে তক্ষুনি ফোন করলাম বরিস তার্স্কিকে। মার্ক কথা বলল, ঠিক হলো আগামীকাল সকাল 8টায় এই ওল্ড মার্কেট স্কোয়ারেই বিখ্যাত টাউন হলের সামনে প্রসারপিনা ফাউন্টেনের সামনে দাঁড়াবো আমরা। মারিয়াকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে খাবারের বিল টিল দিয়ে হোটেলে ফেরার উপায় খুঁজছি। দেখি একজন পক্ককেশ বৃদ্ধা, মুখে মাস্ক তো পরেছে, শীতের জন্য গায়ে লম্বা ওভারকোট, কানে জড়ানো মাফলার, পায়ে হাই অ্যাঙ্কেল কালো লেবার বুট। গুটি গুটি পায়ে এসে ভাঙা ইংরেজিতে বলল, কিছু মনে করবেন না, আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে, ঘড়িও ব্যবহার করি না, যদি দয়া করে কত সময় হয়েছে বলেন। 6:30 বললাম আমি। থ্যাংক ইউ স্যার। এনি টাইম, বলল মার্ক। এগোতে যাব বৃদ্ধা বলল, আপনারা যেন গাইডের খোঁজ করছিলেন মনে হলো, পেলেন কাউকে? মার্ক বলল, আমরা গাইড খুঁজছি না তো, আপনি ভুল শুনেছেন। বৃদ্ধা একটু লজ্জিত হয়ে বলল, আসলে আমি একলা একলা ঘুরতে ভালোবাসি, কিন্তু বয়স হয়েছে তো, তাই ভাবলাম 2-1জন ট্যুরিস্টের সঙ্গে ভিড়ে যাই। ঠিক আছে, দুঃখিত বিরক্ত করলাম আপনাদের, বলে যেমন এসেছিল গুটি গুটি পায়ে উল্টো দিকে হাঁটা দিয়ে। আমরা আর একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কফি অর্ডার দিয়েছি। কফির সঙ্গে রুম বয় একটা ফুলের তোড়াও নিয়ে এলো। আমাদের জন্য কেউ রিসেপশনে দিয়ে গিয়েছে। তোড়ার মধ্যে একটা খাম, ভিতরে একটা কার্ড, তাতে লাল প্রিন্টে একটা ট্রেজার চেস্টের ছবি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, নিচে 2টো হাত করার ছবি। সকাল থেকে আকাশ বেশ মেঘলা, ঠান্ডা বাতাসও বইছে খুব। সোমবার কাজের দিন হলেও লোকজন কম। আমরা অবশ্য একটু আগেই চলে এসেছি। 7:45 বাজে এখন। চারদিকে পায়রা উঠছে। কথা মতো আমরা ওল্ড মার্কেট স্কোয়ারের টাউন হলের সামনে প্রসারপিনা ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি দুজনে। রোমান দেবী প্রসারপিনাকে এক পাজি দৈত্য অপহরণ করতে উদ্যত। 250 বছরের পুরনো অসাধারণ ভাস্কর্য। এটা ছাড়াও এই স্কোয়ারে আরও 3টে ভাস্কর্য আছে।
এখনও 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমরা একটু আগেই চলে এসেছি। গতকাল ফুলের তোড়াটা কে পাঠিয়েছিল রিসেপশনে গিয়ে খোঁজ করেছিল মার্ক। ফ্লাওয়ার ডেলিভারি সব দেশেই হয়ে থাকে, এজেন্সির নামটামও দেওয়া থাকে সঙ্গে। আমাদের তোড়ায় এরকম কিছু ছিল না। মনে হয়েছিল হয় এজেন্সির নেম ট্যাগ খুলে ফেলা হয়েছে, অথবা কেউ নিজে ফুল কিনে তোড়া বানিয়ে দিয়েছে। রিসেপশনিস্ট তরুণী খোঁজ নিয়ে জানালো তোড়াটা বয়স্ক এক ভদ্রমহিলা দিয়ে যায়। বয়স্ক শুনে মার্ক জিজ্ঞেস করেছিল কেমন দেখতে, বা নামটাম কিছু রেখে গিয়েছে কিনা। তরুণীটি ফের ফোন করে খবর নিয়ে বলল ফিলিপ ছিল রিসেপশনে তখন, ওই নিয়েছিল। ভদ্রমহিলাকে দেখতে কেমন বলতে পারল না। মাস্ক আর মাফলারে মুখ ঢাকা ছিল, ওভারকোট পরেছিলেন। ধন্যবাদ দিয়ে চলে আসে মার্ক। পায়েও যে হাই অ্যাঙ্কেল জুতো ছিল সেটা তরুণীটি না বললেও আমরা নিশ্চিত গতকালের সেই বৃদ্ধা মহিলা। তাছাড়া আর কি হবে? অর্থাৎ অস্কার ফ্রিক বা তার অনুচরদের নজরদারি এখানেও বহাল। মার্ক বলল বুড়িটা হলে আমাদের পিছু নিয়ে গিয়েছিল হোটেলে। সে তো বটেই, আমাদের কাছাকাছিই ছিল, হয়তো লক্ষ্য করিনি। এখানেও এসেছে কিনা কে জানে, বললাম আমি। মার্ক বলল আমারও তো এই ক্রিস্টা মেয়েটিকেই সন্দেহ হচ্ছে। একদম রস্তক থেকেই হোটেল পর্যন্ত কিন্তু আমাদের পিছনে রয়েছে ও। সরাসরি নিজে পিছু না নিয়ে ওই বুড়িটাকে। কথা শেষ হলো না মার্কের, মোবাইল বেজে উঠেছে আমার। হ্যালো বলতে বরিসের গলা পেলাম। জেন দব্রে, পোলিশ ভাষায় সুপ্রভাত। বেরোনোর সময় হোটেলেও বলছে। আমি বললাম ইংরেজিতে। কামিং বলে লাইন কেটে দিয়েছে বরিস। দেখলাম গতকাল যে রেস্তোরাঁয় এসেছিলাম এবং বসে চা খেয়েছিলাম সেদিক থেকেই পাতলা ছিপছিপে একজন এগিয়ে আসছে। আমি হাত নাড়তে সেও নাড়ল। যেরকম ভেবেছিলাম বরিস তার্সকে সেরকমই মনে হলো। খুব লম্বা নন, আমি 6 ফিটের 1 ইঞ্চি কম, মার্ক আরও লম্বা, আমার চেয়েও 3 ইঞ্চি বেশি। বরিস আমার চেয়ে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কম মনে হলো। জিন্সের উপরে জলপাই রঙা পুলোভার গায়ে, মাথায় সাদা অক্ষরে পলস্কা লেখা একটা লাল টেনিস ক্যাপ, লম্বাটে মুখে নীল মাস্ক, গায়ে শোলা সাদা স্পোর্ট শু পায়ে, এবং মারিয়া বলেছিল 70-এর কাছাকাছি বয়স। দেখে সেরকম মনে হলো না। রিজু, টান টান মেরুদণ্ড। ইউ ফ্রম এশিয়া, মেবি ফ্রম ইন্ডিয়া, কাছাকাছি হতে বলল বরিস। মাথা দুলিয়ে বললাম ইউ আর রাইট, ফ্রম ইন্ডিয়া, কলকাতা। বরিসের মুখ দেখে মনে হলো বেশ খুশি। কলকাতার নাম প্রথম সে শুনেছে তার বাবার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মেছিলেন। জানালো তার বাবা ছিলেন টেগরের খুব ভক্ত। টেগর ইউরোপের অনেক দেশে এলেও পোল্যান্ডে কখনো আসেননি বলে একটু দুঃখও ছিল নাকি তার। বলল পোলিশ ভাষায় টেগরের অনেক লেখা অনুদিত হয়েছে। স্বভাবতই আমিও বেশ উৎফুল্ল হলাম। বললাম টেগরের মাতৃভাষাই আমার মাতৃভাষা। তুমি বাঙালি, ফ্রম বেঙ্গল প্রভিন্স, জিজ্ঞেস করলো বরিস। হাসলাম আমি। বরিসও হেসে ফেলল। বলল অল রাইট, এবার বলো কী ব্যাপার। কি বলতে হবে আমাদের ঠিকই রয়েছে। উলাম বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বললাম পোল্যান্ডের ইহুদিদের উপর একটা গবেষণা করছি আমরা দুজন। কিছুটা জিনিওলজিক্যাল স্টাডিও বলা যেতে পারে। একজন্য দুজনের খোঁজ চায়, অ্যাডাম পসনার এবং তার মেয়ে লিয়া পসনার। যেটুকু তথ্য পেয়েছি সেটাও বললাম বরিসকে। লিয়া পসনার, কারেক্ট তাই তো বললে? মাস্কে মুখ ঢাকা, অভিব্যক্তি বুঝতে পারছি না। দু চোখে এবং বাদামি ভুরু জোড়ায় বিস্ময়ের আভাস কি? আমাদের দুজনেরই বুক ধুক ধুক করছে। ইহুদিদের নিয়ে গবেষণা করছো তোমরা? একটু যেন গম্ভীর মুখ বরিসের। থেমে থেমে বলল শব্দগুলো, তারপরেই চুপ। আমাদের চোখে চেয়ে রইল প্রায় 1 মিনিট।
তারপর ধীরে ধীরে নিজের মনেই যেন বলতে শুরু করলো, এই পোল্যান্ডেই তো ছিল ইহুদিদের মূল বদ্ধভূমি। কত লক্ষ ইহুদি যে নাৎসি বাহিনীর বলি হয়েছে, সঠিক সংখ্যা আজও কেউ জানে না। একটু আগেই বলছিলাম না টেগোরের কথা, ইয়ানুস কর্জাকের নাম শুনেছ নিশ্চয়ই। পোলিশ সাহিত্যিকের নামই লেখক, সেই সঙ্গে চিকিৎসক ও শিক্ষাবিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা। একটা অনাথ আশ্রম চালাতো ইয়ানুস। টেগোরের পোস্ট অফিস নাটকটা আশ্রমের ছোটদের নিয়ে মঞ্চস্থ করেছিল। শাস্তিস্বরূপ ইয়ানুস সমেত ছোট ছোট ছেলে মেয়েগুলোকেও হিটলারের নাৎসি বাহিনী নিয়ে যায় ট্রেবলিঙ্কার মৃত্যুপুরীতে, যার পোশাকি নাম ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। বিষাক্ত গ্যাস চেম্বারে বন্দি করে মেরে ফেলা হয় সব্বাইকে। ওয়ার্সে গেলে না তার সমাধিও দেখতে পাবে। থামলো বরিস, টাউন হলের দিকে আঙুল দেখিয়ে বলল, 1943 সালে ওখানে দাঁড়িয়েই নাৎসি বাহিনীর পোল্যান্ডের হাতি হাইনরিখ হিমলার ভাষণ দিয়েছিল। দুনিয়ার যত প্রান্তে যত ইহুদি আছে সব নিধন করতে হবে। জানো তো 1939 থেকে 45 পর্যন্ত পোল্যান্ড হিটলারের নাৎসি বাহিনীর কবলে ছিল। মানুষের ইতিহাসে সে ছিল চরমতম নিষ্ঠুরতার সময়। নাৎসিরা শুধু যে ইহুদি নিধন করত এমন না, কত পুলিশকেও যে তারা হতভাগ্য হত্যা করেছে তারও হিসাব নেই। তোমরা যে অ্যাডামের কথা বলছো, সে অবশ্য কিছুটা ভাগ্যবান ছিল। তার বাবা ছিল জার্মান ইহুদি, মা পোলিশ। অ্যাডাম ছিল ডাক্তার। এসব শুরু হওয়ার পর সে চলে গিয়েছিল জার্মানিতে, সেখান থেকে ফ্রান্স। সেখানে এক নামী বিজ্ঞানীর কোনো জটিল রোগের উপশম করে সে। সেখানে কয়েক বছর কাটিয়ে তারা বিজ্ঞানী বিয়ে না করলেও অ্যাডাম বিয়ে করেছিল একজন পোলিশ রমণীকে। লিয়া হলো তাদের মেয়ে। সেই বিজ্ঞানীটির নাম জানেন আপনি? মার্ক জিজ্ঞেস করলো। হ্যাঁ, ইউরি রাবিন। আমি তাকে দেখিনি, শুনেছি তারা ছিল যথেষ্ট ধনী। তার খোঁজ চাইলে একমাত্র লিয়া পসনারই দিতে পারবে। মার্ক আবার দেখছে এবং উত্তেজিতভাবে বলল, মানে লিয়া পসনার এখনো জীবিত? কোথায় আছেন? বরিস যেন প্রশ্নটা এড়িয়ে গেল। বলল, বিশ্বযুদ্ধের পর অ্যাডামরা ফিরে এসেছিল জার্মানিতে। 51 সালে অ্যাজাম আবার ফিরে যায় ফ্রান্সে। সেখানে হঠাৎই সে হৃদরোগে মারা যায়। লিয়াকে নিয়ে তার মা ফিরে আসেন পোল্যান্ডে। সে সময় আবার জার্মানদের প্রতি জাতিবিদ্বেষ এদেশে শুরু হয়। যদিও তার মা ফের বিয়ে করেছিল একজন পোলিশ ব্যবসায়ীকে, কিন্তু লিয়ার এই দেশ ভালো লাগলো না। 26-25 বছর বয়সেই সে আবার চলে যায় জার্মানি। জার্মানিও তখন দুভাগে বিভক্ত, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। লিয়া ছিল খুব আত্মমগ্ন। লিয়া ছিল পূর্বের জার্মানিতে। অবশ্য সে বিভেদ ঘুচে গিয়েছে বহুকাল আগে। এত কথা আপনি জানলেন কি করে? জিজ্ঞেস করেই ফেললাম। বিকজ সি ওয়াজ মাই হাফ সিস্টার, ধীরে ধীরে বলল বরিস। বলেছিলাম লিয়ার মা ফের বিয়ে করেছিল। লিয়ার আপত্তি ছিল খুব। সে তার বাবার পদবি কখনো নেয়নি। আর আপনি ছিলেন তাদের সন্তান, ঠিক? বললাম আমি। মাথা দোলালো বরিস তার্স্কি। মার্ক বলল, একেই বলে কোইন্সিডেন্স। ভাবতে পারছি না, সত্যি। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমি বললাম, কিন্তু লিয়া আপনার বোন ছিল বললেন, উনি কি তবে আর? হ্যাঁ, বছর কয়েক হলো সে চলে গিয়ে উপলব্ধি করেছি।
কিন্তু সে চিরশান্তির দেশে চলে গেছে। জানি না কেন আমাকে সে অতটা অপছন্দ করতো না। সে যখন পোল্যান্ড ছেড়ে তখন আমার 7-8 বছর হবে। প্রথম কয়েক বছর নিয়মিত আসতো সে, পরে আসা বন্ধ হলেও বছরে 2টো করে চিঠি লিখত, আমাকেও লিখত, আমিও উত্তর দিতাম। প্রথমে সে ছিল ব্রান্ডেনবুর্গে, পরে চলে যায় আরও দূরে, জার্মানির দক্ষিণ পশ্চিমে ফ্রাইবুর্গে। বিয়ে থা করেনি, জামাইকার একটি মেয়েকে দত্তক নিয়েছিল, অ্যালিসন। তার বয়সও এখন প্রায় 45, তবে তার সঙ্গে আমার যোগাযোগ নেই 2-3 বছর। তার ঠিকানা, ফোন নম্বর কিছুই দিতে পারবো না। এইটুকুই জানতাম, সে ফ্রাইবুর্গ ইউনিভার্সিটিতে প্রাণীবিদ্যা নিয়ে কোনো গবেষণা করছিল। বলল বরিস তার্স্কি। ইতিমধ্যেই খাবার এসে গিয়েছে, সুস্বাদু গরম, কিন্তু রুচি পাচ্ছি না। হতাশ লাগছে খুব। আশঙ্কাটাই সত্যি হলো। মনে হচ্ছে এত পরিশ্রম বৃথায় যাবে। অ্যাডাম নেই। লিয়া পসনার কিছু তথ্য হয়তো দিতে পারত, সেও নেই। রাবিনের ধাঁধা সমাধানের আশা নেই আর। সবচেয়ে মুশকিল হবে একথা অস্কার ফ্রিককে বোঝানো। তবে তারাও কি আর চেষ্টায় বাকি রেখেছিল কিছু? অ্যালিসনও আর কী বা বলতে পারবে? কত আর অন্ধকারে ঢিল ছোঁড়া যায়? আকস্মিকভাবে একটা আশা জেগেছিল, অচিরে তা মিলিয়েও গেল। খাওয়া সেরে বরিসকে অনেক ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম আমরা। সে কিছুতেই খাবারের দাম দিতে দিল না। বলল টেগরের দেশের কাউকে সচক্ষে দেখল, এটাই তার বড় প্রাপ্তি। বাইরে এসে ফের এক প্রস্থ করমর্দন। শুভেচ্ছা বিনিময়ের পর বরিস হঠাৎ বলল, একটা কথা তোমাদের বলা হয়নি। লিয়ার জার্মানি যাওয়ার পিছনে অন্য একটা কারণও থেকে থাকবে। অ্যাডাম পসনার, মানে তার বাবার কাছে সেই বিজ্ঞানী কিছু একটা দামি জিনিস দিয়েছিলেন, যেটা অ্যাডামের মৃত্যুর পর ছিল আমাদের মায়ের কাছে। লিয়া সেটা মায়ের কাছ থেকে নিয়ে রেখেছিল নিজের কাছে। জিনিসটা কি? অর্নামেন্টস জাতীয় কিছু? হিরে টিরে? জিজ্ঞেস করলো মার্ক। না না, একটা বড়সড় লকেট মাত্র। আমার মনে আছে, তারার মতো দেখতে, স্টার অফ ডেভিড হবে। ইহুদিদের ধর্মীয় যে প্রতীক, আমাদের যেমন ক্রস, সেটাও সবসময় গলায় পড়ে থাকতো। লকেটের নিচেরটা অদ্ভুত দেখতে ছিল, স্কেলিটন শেপের। কে জানে ওটাই সেই দামি জিনিস ছিল কি না। তবে হ্যাঁ, এটা মনে আছে, রাগ হলেই বলতো জার্মানি চলে যাবে। ওর জন্যে অনেক ধনসম্পত্তি রেখে গিয়েছে কেউ, শুধু খুঁজে বের করতে হবে ওকে। আর কি? টাটা করে দিয়ে চলে গেল বরিস। ঘড়িতে 10টাও বাজেনি। এবার এখানকার পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে। ফিরতে ট্রেনের বুকিং করতে স্টেশনে যাব কি না ভাবছি, দেখি স্কোয়ারের পাথর বাঁধানো চত্বরের ওপারে সেই বৃদ্ধা পায়রাদের খাবার খাওয়াচ্ছে। চোখে সানগ্লাস, মুখে মাস্ক, কানে সাদা বেগুনি রঙা মাফলার, সব গতকালেরই পোশাক, শুধু ওভারকোটের বদলে কালো বর্ডার দেওয়া হলুদ জাম্পার, পায়ের হাই অ্যাঙ্কেল জুতো আর মাফলারেই চিনলাম বৃদ্ধাকে। আজ যদিও অতটা যেন বয়স মনে হলো না। বরিসকে বিদায় দিয়ে মার্ক একটা কাণ্ড করল। সোজা গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? গতকাল এখানে সময় বলে দেওয়ার জন্য ফুল পাঠিয়েছিলেন আমাদের। ভদ্রমহিলা এক ঝলক মার্কের দিকে চাইল, তারপর সরস ভঙ্গিতে বলল, তাই বুঝি? তা ক্যাশ অন ডেলিভারি ছিল নাকি? কিছু খরচ করতে হলো? মার্ক না দমে আরও কিছু বলতে যাচ্ছিল, বৃদ্ধায় থামিয়ে দিল। নাও গেট লস্ট,
জ্বালিও না। মার্ককে নিয়ে চলে এলাম আমি। বলল, আজ তো কিছু করার নেই, এখানেই অপেক্ষা করি, দেখি না বুড়ি যায় কোথায়। কিন্তু আমাদের পুরোপুরি হতাশ করে দিয়ে একটা কালো হ্যাচব্যাক গাড়ি চলে এলো কোত্থেকে। বৃদ্ধা উঠতেই উধাও হলো দ্রুত। একটা ক্যাব ডেকে হোটেলে ফিরে এলাম আমরা। মার্কের ইচ্ছে ছিল ক্রিস্টার খোঁজ নিই আমি। সে আমাদের সঙ্গে এই হোটেলেই উঠেছিল। ইচ্ছে করেই দুদিনে আমরা তার খোঁজ নিইনি। কোন রুম নিয়েছে তাও জানি না। রিসেপশন অবধি যেতে হলো না। দেখি গেট দিয়ে ঢুকছে সে, কাঁধে মাঝারি মাপের ডাফেল ব্যাগ। আমাদের দেখে এগিয়ে এসে হেসে বলল, সুপ্রভাত, দুদিন তো দেখলামই না তোমাদেরকে, ঘুরলে খুব? তা বটে, পুরো পোজনান দেখা হয়ে গিয়েছে, বললাম আমি। তাহলে কি ওয়ার্স যাচ্ছ না ব্যাক টু জার্মানি? বললাম, ফিরেই যাব ভাবছি, কাজ এসে গিয়েছে। তোমার কি প্ল্যান? প্যান্ডেমিকের ফটো তোলা হলো? ক্রিস্টা বলল, হলো মোটামুটি। ফিরছো কবে? আগামীকালই, ট্রেনে জায়গা পেলে হয়তো আজ রাতেই, বললাম আমি। বা ভয়াস, বলে এগিয়ে গেল ক্রিস্টা। রেশমি চুল টেনে টুনে পনিটেল হয়েছে আজকে। চুলের গোছাটা সামনে এনে রেখেছে। চীনা ড্রাগনের ছোট্ট একটা ট্যাটু দেখলাম গলার পিছনে, দুটো চীনা অক্ষরে বা হানজি লেখা ড্রাগনের নিচে। সঙ্গে সঙ্গে মনে পড়ল, কোথায় যেন দেখেছি এই উল্কি। কোথায়, কার গলায়? মনে করতে পারলাম না। অ্যালিসন পসনার কৃষ্ণাঙ্গী, ছিপছিপে, ছোটোখাটো, বেশ হাসিখুশি মানুষ। কোকড়ানো কালো চুলে সাদা রং ধরেছে কিছু কিছু। বয়স প্রায় আমাদেরই কাছাকাছি। আমাদের উলাম বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে সাক্ষাৎ করে এসেছে বুধ বা বৃহস্পতিবার বলল, মানে 14 বা 15। বলল অতিমারির সময় হলেও খুব ব্যস্ত, রবিবারের আগে হবে না। সেই মতোই এসেছি আমরা। কপাল ভালো যে বরিস তার্সকে স্মৃতিশক্তি ভুল হয়নি। ফ্রাইবোর্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘাঁটতেই অ্যালিসনকে পেয়ে যায়। তবে শুধু অ্যালিসন পসনার নয়, সে এখন অ্যালিসন ম্যাক্স পসনার। ফ্রাঁসোয়া ম্যাক্স নামে সহকর্মী একজন ফরাসি গবেষককে বিয়ে করেছে সে। সকাল 10টা এখন। বিশ্ববিদ্যালয় থেকে 3 মাইল দূরে অ্যালিসনদের বাড়ি। আমরা উলাম থেকে ফ্রাইবুর্গ স্টেশনে নেমে বাকিটা ট্রামে এসেছি। বরিস তার্সকে একটা ক্রিস্টাল সল্ট ল্যাম্প পাঠিয়েছে উপহার হিসেবে। সেটা পেয়ে খুব খুশি অ্যালিসন। পোল্যান্ডের ফ্রাকো শহরের কাছে বিখ্যাত ইয়েলিসাকা লবণ খনির লবণ স্ফটিক দিয়েই তৈরি হতো এগুলো ল্যাম্পগুলো। পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয়। আমাদের সামনের দেওয়ালে ফ্রেমে বাঁধানো দুটো ফটো, একটা এখনকার ফটো, আর একটি কিশোরী অ্যালিসনের সঙ্গে বছর 50-52 একজন মহিলা, তিনি লিয়া পসনার, জানালো অ্যালিসন। দীর্ঘাঙ্গী, পাতলা চেহারা, নাক চোখ মুখ তীক্ষ্ণ, মুখ ভর্তি হাসি হলেও চোখে কোথাও যেন একটু ক্লান্তির ছাপ। গলাও খালি, চেন বা হার কিছুই নেই। ব্ল্যাক কফির সঙ্গে জিঞ্জার ব্রেড কুকি খেতে খেতে কথা শুরু হলো। তার মায়ের খোঁজে আমরা পোজনান অবধি গিয়েছিলাম জেনে অ্যালিসন একটু আবেগপ্রবণ। আমরা ঠিক করেছিলাম, যা হয়েছে মোটামুটি সব বলবো। ঠাকুরদা বরেন আচার্যর বই থেকে শুরু করে ইউরি রাবিনের ডায়েরির প্রসঙ্গ অবধি সব বললাম। রাইনহার্টের প্রসঙ্গ তুলিনি, কেবল সময় মতো বলবো। অস্কার ফ্রিক যে ধাঁধা বা হেয়ালির প্রিন্ট আউট নিয়েছিল, যা নিয়ে এত কাণ্ড, সেটা দেখলাম অ্যালিসনকে সেটাও বলে ফেলেছি। একটু মিথ্যে বলতে হলো যে ওটা আমার ঠাকুরদার ফাইলপত্র থেকে পেয়েছি। বললাম, চাইলে তুমি একটা অ্যাডভেঞ্চার করতে পারো। অ্যালিসন হেসে বলল, ট্রেজার হান্টের জন্য অনেক লোক আছে, আমার তাতে কোনো আগ্রহ নেই।
তবে তার আগে বলতে হয় যে গবেষণার পেপারস কিছু পাওয়া গেলে দারুণ ব্যাপার হবে। আর যে লকেটের কথা বলছো সেটা মা অনেক দিন আগেই যার জিনিস তাদের কাউকে দিয়ে দিয়েছিল। সে কিভাবে মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল জানি না, তাও সে অনেক দিন আগের কথা। আমার তখন 12-13 বছর বয়স। হোলি গ্রেল, ফিসফিস করে বলল মার্ক। বললাম, লকেট নিয়ে কোনো কথা হয়েছে কোনো দিন? হ্যাঁ, ইতিহাসটা জানতাম, তোমরা যা বললে ওই রকমই অনেকটা। মায়ের বাবার এক বন্ধু ওটা দিয়েছিল রাখতে। রূপো টুপো কিছু একটা ধাতুর, স্টার অফ ডেভিড, নিচের দিকটা চাবির মতো, হয়তো কোনো চাবিও। হিউম্যান স্কেলিটনের মতো দেখতে ছিল অনেকটা। স্টারের 6 মাথায় 6টা অক্ষরও ছিল। কি কি অক্ষর জিজ্ঞেস করো না, বলতে পারবো না। তবে যাকে মা লকেটটা দিয়েছিল তার নাম বলতে পারি, যদিও সময় লাগবে। মা কোথাও যেন একটা লিখে রেখেছিল, আমি খুঁজে রাখবো, পেলেই জানিয়ে দেব ফোনে। ওটার কোনো ফটোগ্রাফটা আছে? মনে হয় নেই। মা লম্বা চেনের সঙ্গে পরতো বলে জামার নিচে ঢুকিয়ে যেত লকেটটা। আলাদা কোনো ফটো আছে বলে মনে পড়ছে না। আর কিছু জিজ্ঞেস করার নেই। অ্যালিসন বলল, ভদ্রলোকের নাম খুঁজে পেলেই জানিয়ে দেবে। উলমে ফিরে এসে লেটার বক্সে একটা খাম পেলাম। খুলে সেই একই জিনিস, একটা সাদা পাতায় হাত করার ছবি। ট্রেজার চেস্টের ছবিটা বাদ দিয়েছে এবার। মার্ককে ফোন করায় বলল, আমিও পেয়েছি। অস্কার যে ফেউ হয়ে রয়েছে মনে করিয়ে দিচ্ছে আর কি। ট্রেজার চেস্টটা নেই মানে গুপ্তধনের বিষয়ে ওরাও হতাশ হতে শুরু করেছে। পুলিশে এবার একটা অভিযোগ করে দিয়ে হয়। বললাম, চলুক না যেমন চলছে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। অ্যালিসন কিছু জানতে পারে কিনা দেখি। সৌভাগ্য, অ্যালিসন রাতেই ফোন করে জানালো সেই ভদ্রলোকের নাম ছিল জোসেফ ফ্রাঙ্কেল। 86 সালের জুলাইয়ে তাকে লকেটটা দেয় লিয়া পসনার। ধন্যবাদ জানিয়ে বললাম, তার সঙ্গে যোগাযোগ কিভাবে করা যায়? কোনো ঠিকানা, কোনো ফোন নাম্বার? অ্যালিসন বলল, সেরকম কিছু তো নেই। মা একটা খাতায় নোট রেখেছিল জোসেফ ফ্রাঙ্কেলের নাম লিখে। পাশে এও লেখা, ফ্রাঙ্কেল আশকেনাজি ইহুদি। লকেট যার ছিল তিনিও সেই গোষ্ঠীর। হয়তো সেজন্যই মা তাকে লকেটটা দেয়। আমরা তখনও পূর্ব জার্মানিতে। তবে কত বছর আগের ঘটনা বুঝতেই পারছেন। হ্যাঁ, একটা ভালো তথ্য দিতে পারি। সে আমাকে একটা কার্ল মেয়ের বই দিয়েছিল, সেটাও পেয়েছি। সেখানেও নিজের নাম লিখেছিল সে। 1 মিনিট, আমি পেজটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই মেসেজ করলো অ্যালিসন। 2 পৃষ্ঠার ফটো। একটাই উইনেটু নামে একটা বইয়ের প্রচ্ছদে লেখা কার্ল মেয়ের নাম, অন্যটায় বইয়ের ভিতরে পাতায় কালো কালিতে যা লেখা তার ইংরেজি করলে দাঁড়ায়, টু অ্যালিসন উইথ লাভ। নিচে জার্মানি লেখা, জোসেফ ফ্রাঙ্কেল ফ্রম কার্ল মে মিউজিয়াম। অ্যালিসনকে আরও একবার ধন্যবাদ জানালাম, খুব কাজের তথ্য। ফ্রম কার্ল মে মিউজিয়াম মানে জোসেফ ফ্রান্সের নিশ্চয়ই ভেবে চিনতে এইসব কাজগুলো করেছেন। নিশ্চয়ই তিনি, এই ফ্রাঙ্কেল, কোনোভাবে যুক্ত এই মিউজিয়ামের সঙ্গে। ফটো 2 মার্ককে হোয়াটসঅ্যাপ করে দিলাম তক্ষুনি। মার্ক বলল, কার্ল মে 19 শতকের বিখ্যাত একজন জার্মান লেখক। মূলত ছোটদের জন্যই লিখত, আর অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস সব। উইনেটু ছিল তার গল্পের রেড ইন্ডিয়ান হিরো। উইনেটুকে নিয়ে অনেকগুলো উপন্যাস লিখেছিল কার্ল মে। ছোটোবেলায় বই পড়ার নেশা ছিল খুব আমার, 2-1টা বই পড়েও ছিলাম। কার্ল মে এতই জনপ্রিয় ছিল যে তার মৃত্যুর পর যে বাড়িতে সে থাকতো সেটা তার নামেই মিউজিয়াম বানিয়ে সংরক্ষিত করা হয়েছে।
আর সে বাড়ি ছিল র্যাড বয়েলে, ড্রেসডেনের কাছে। আমিও দেখছিলাম মিউজিয়ামের ওয়েবসাইটে, বললাম আমি। ঠিক, বলল মার্ক, কিন্তু আমি ভাবছি এত বছর পর ফ্রাঙ্কেল কি আর সেখানে আছে, আবার না বুনো হাঁসের পিছনে ছুটতে হয়। রাডবয়েল কাছেও না উলাম থেকে, 500 কিলোমিটার দূর, ট্রেনে অন্তত 5 ঘন্টার পথ। বললাম, বুঝতে পারছি তুমি বোর হতে শুরু করেছ, কিন্তু এটাই শেষ। এতটা দৌড়ঝাঁপ যখন করলাম, আর একটু না হয় করি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভাবো, 1986-তে জোসেফ ফ্রাঙ্কেলের বয়স কত ছিল? সে সময় 50-60 হলে এখন তার বয়স 84 অথবা 94। লিয়া পসনারকেই আমরা পেলাম না বয়স। যুক্তি মানতেই হয়। তবু বললাম, তাও লিয়া পসনারের খোঁজে বেরিয়েই না জোসেফ ফ্রাঙ্কেলের খোঁজ পেলাম। মার্ক হাসল। বুঝলাম, জোসেফ ফ্রাঙ্কেল না থাকলে তারও কেউ অ্যালিসন থাকবে, কিন্তু সেই তো বুনো হাঁসই হলো। উনি, ঠিক আছে, 2 মিনিট, আমি অ্যালিসনকে আর একবার ফোন করল এবং জোসেফকে সে দেখেছি কিনা জিজ্ঞাসা করি। অ্যালিসন শুনে বলল, আমারই বলা উচিত ছিল। ভদ্রলোক লকেটের জন্য বার 3 এসেছিল, মনে আছে আমার। শীর্ণ একহারা চেহারা, চোয়াল বসে গিয়েছে, লম্বা নাক, বুকে ঝুলো গোঁফও ছিল, আর কান দুটো ছিল খুব বড় বড়। বয়স কত হবে? 50-এর উপরে বললেই যেন মনে হয় ঠিক হবে। মানে এখন 85-86 হবে। তোমরা একটা ট্রাই নিতেই পারো। মার্ককে বলতে হাই তুলে বলল, ঠিক আছে, চলো যাওয়াই যাক। কবে যেতে চাও? কাল পরশুর মধ্যে বেরোলেই ভালো। আমাদের ছুটির মধ্যে একটা ভালো আইডিয়াই পাবো। অলরাইট, বুঝতে পারছি ওর উৎসাহে কমতি এসেছে। হয়তো বুনো হাঁসের পিছনেই ছুটছি, কিন্তু পুরোপুরি মেনে নিলেও যে পারছি না যে এত মাথা খাটি এমনি ইউরি রাবিন ধাঁধাটা বানিয়েছিল, কিছুতেই মনে হচ্ছে না। অ্যাডামের কাছে বিবরণ বা তথ্য রেখে যাচ্ছেন তিনি, তাকে কোথায় পাওয়া যাবে সে সংকেতও দিয়েছেন। এমনকি তার কাছেই রইল ধন। এখানে অবশ্য একটা প্রশ্ন আসছে, অ্যাডামের কাছে গেলেই বা তিনি সে সংকেত কেন দেবেন আগন্তুককে? ডায়েরিটাই হয়তো প্রমাণ, কিংবা কি চাবিটা? কি হলো স্কেলিটন? ইঙ্গিত খুব স্পষ্ট, মানে স্কেলিটন কি? লকেটের নিচটা কঙ্কালের মতো ছিল। বরিস তার্স্কি, অ্যালিসন দুজনেই তাই বলেছে। ওদেরকে দিয়ে ওটা একবার আঁকিয়ে নিলে। যাকে, আসল কথা হলো যেতেই হবে রাডবয়েলে। আজকে বুধবার, 21শে অক্টোবর। গতকাল সন্ধ্যের সময় পৌঁছেছি রাডেবয়েলে। জার্মানির সাক্সেনি প্রদেশে এলবে নদী উপত্যকার ছবিটা হয়তো সুন্দর ছোট্ট শহর রাডেবয়েল। 2 জার্মানি এক হওয়ার আগে পর্যন্ত রাডেবয়েল পূর্ব জার্মানির অন্তর্ভুক্ত ছিল। ট্রাম এখানেও চলে। ড্রেসডেন থেকে আমরা ট্রামে চেপে চলে এসেছি। কোভিডের কারণে এখন সব হোটেলে বন্ধ। আমরা এলবের ধারে পুরো দোতলা একটা পেনশন পেয়ে গিয়েছি। পেনশন হোটেলেরই মতো, শুধু এগুলো প্রাইভেট বাড়ি হয়, হোমস্টের মতোও বলা যায়। তারকা হোটেলের বিলাসিতা না থাকলেও এগুলো যথেষ্ট আরামপ্রদ। আমাদের বাড়ির মালিক ড্রেসডেন শহরে থাকেন। অনলাইনেই সব বুকিং করেছি। তিনি নির্দিষ্ট সময়ে এসে চাবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমাদের উদ্দেশ্য এবারেও কতটা সফল হব জানি না,
শুরুতেই গণ্ডগোল। খেয়ালই করিনি কোভিডের জন্য কার্লমে মিউজিয়াম বন্ধ। এই মিউজিয়ামের ওয়েবসাইটে লেখা ছিল কার্লমে মিউজিয়াম বন্ধ। আমি আর মার্ক কেউই লক্ষ্য করিনি। সেসবাদী কপাল ভালো যে মিউজিয়ামের একজন কর্মকর্তা কাছেই মরিৎসবুর্গে থাকেন। উলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি জেনে খুবই সাহায্য করলেন। নিজে মিউজিয়ামের অফিস খুলে পুরনো নথি ঘেঁটে জানালেন জোসেফ ফ্রাঙ্কেল জাদুঘরের প্রকাশনা বিভাগের ধনী এক কর্মী ছিল। 1990 সালে 2 জার্মানি এক হয়ে জাদুঘরের গাড়ি চালনায় জাদুঘরের অদলবদল হলেও ফ্রাঙ্কেল তার পদেই বহাল ছিলেন, যদিও তিনি 2-3 বছরের মধ্যে স্বেচ্ছাবসর নেন। তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকেই জানা যাচ্ছে আপাতত তিনি রডেবয়েলে বসে থেকে মাইল 10 দূরে আছেন এবং অ্যালিসনের অনুমান প্রায় ঠিক। 83 বছর বয়স এখন জোসেফ ফ্রাঙ্কেলের। জাদুঘরের কর্মকর্তাটিকে অনেক ধন্যবাদ জানিয়ে তখনই বেরিয়ে পড়েছিলাম। এখন বিকেল 3টে। ছবির মতো সুন্দর একটা কটেজের বাগানে বসে আছি আমরা। গৃহকর্তা জোসেফ ফ্রাঙ্কেল ঘুরে ঘুরে তার অর্কিডের পরিচর্যা করছেন। চারদিক ঘেরা বলে শীতের কামড় অনেকটাই কম। আমরা এসেছি অবশ্য আরও আধ ঘন্টা আগে। অনেক অনুনয় বিনয়ের পর শেষে কথা বলতে রাজি হয়েছেন বৃদ্ধ। অ্যালিসনকে যা বলেছিলাম ফ্রাঙ্কেলকেও তেমন বলেছি। এও বলেছি ইউরি গ্যাগারিন সম্ভবত আমার ঠাকুরদার সঙ্গে মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন। যদি তিনি এ বিষয়ে আমাদের কিছু সাহায্য করতে পারেন তাহলে আমরা তা গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারি, কিংবা আমরা না পারলে অন্য কেউ কাজটা সম্পূর্ণ করতে পারবে। মানব সমাজেরই লাভ হবে তাতে। রাবিনের নোটবুক বা ডায়েরির হেঁয়ালি ধাঁধাটিও মিশিয়েছি এবং দেখিয়েছি। তা বটে, মানব সমাজের লাভ। মার্ক বলেছে কথাটা সবে। জোসেফ ফ্রাঙ্কেল আওড়ালেন থেমে থেমে। যে মানব সমাজ সভ্যতার উন্নতির নামে জ্ঞান হওয়া থেকে শুধু খুন খারাপি করেই চলেছে, এই মানব সমাজের কথা বলছো তোমরা? সে মানব সমাজের কথা বলছো তোমরা? সে মানব সমাজের জন্য আমার কোনো অনুকম্পা ভালোবাসা অবশিষ্ট নেই। যে জিনিসের জন্য এসেছো তোমরা বহুকাল আগেই এর জলে বিসর্জন দিয়েছি আমি। দ্য লকেট মানে স্টার অফ ডেভিড আপনি নদীর জলে ফেলে দিয়েছেন? চোখে মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে বলল মার্ক। ফ্রাঙ্কেলের চোখে মোটা কাঁচের চশমা, যদিও সেটা তার লম্বা নাকের উপর নেমে এসেছে অনেকটা। প্রায় পলকশূন্য বাদামি চোখে কয়েক সেকেন্ড চেয়ে রইলেন মার্কের চোখে। হ্যাঁ, ওটা আমি এলবের জলেই ফেলে দিয়েছি, আজ থেকে ঠিক 25 বছর আগে। এতে পাপ যদি হয়ে থাকে হয়েছে। কেন ফেলেছি চলো বলছি, ভিতরে গিয়ে বসি। গার্ডেন অ্যাপ্রনটা খুলতে খুলতে বললেন ফ্র্যাঙ্কেল। ভিতরে এলাম আমরা। মোটা মোটা কাঠের গুঁড়ির সঙ্গে ইট আর মর্টার দিয়ে বাড়ি, টালি বসানো পিচড রুফ, যাতে বরফ পড়লে জমতে না পারে জল। এদেশে যেমন হয়। বৃদ্ধ একাই থাকেন। একটু সেকেলেভাবে সাজানো বসার ঘর, পুরনো আমলের ভারী ভারী কাঠের আসবাব, পেন্টিং, বই ভর্তি বুক শেলফ। একটা গ্র্যান্ড পিয়ানোও রয়েছে একধারে। ফ্লাক্সে কফি কড়াই ছিল। নিজেই 3টে কাপে ঢেলে 2টো আমাদের জন্য টেবিলে রেখে বসলেন। নিজের পেয়ালার একটা বড় চুমুক দিয়ে বললেন, হ্যাঁ এটাই সত্যি। লকেট বলো বা চাবি বলো, ওটা আর পাওয়া যাবে না, কারণ
ওটার সঙ্গে জড়িত রয়েছে রক্তাক্ত ভয়ঙ্কর সব স্মৃতি। আমি চাই না ওই চাবি কেটে দুদলের প্রকোষ্ঠের দরজা খুলে সেই প্রকোষ্ঠের চাবি দিয়ে যেমন চায় ইউরি রাবিনের কাজও মুছে যাক এই নিষ্ঠুর পৃথিবী থেকে। আমি বললাম, ভালো খারাপ নিয়েই আমাদের পৃথিবী, আর ভালোর সংখ্যায় কিন্তু বেশি। খারাপ যতই তাণ্ডব করুক না কেন, একটা সময় তাকে হার মানতেই হয়। ইতিহাস কিন্তু এ কথাই প্রমাণ করেছে বারবার। রাবিনের এই সংকেতে ধনসম্পদ থাকুক না থাকুক, তাতে আমাদের বিন্দুমাত্র লাভ নেই। আমরা জানতে চাই কি কাজ তিনি সম্পূর্ণ রেখে গিয়েছেন অসম্পূর্ণ করে। আমার নিজের পরিবারের একজন তার গবেষণার যুক্ত ছিলেন। রাবিন স্বয়ং তার গোপন সংকেত তাঁরই ভাষায় লিখে গিয়েছেন। জানি না আমার জায়গায় আপনি হলে কি করতেন। বৃদ্ধ আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। কফিতে ফের একটা লম্বা চুমুক দিয়ে বললেন, এই অ্যাডভেঞ্চারের পরবর্তী অংশ শুনবো আমরা পরের পর্বে। উপন্যাসটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে, পরবর্তী ভিডিওতে। বিদায়।